সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার বাম দিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি, ডান দিকে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান। দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে শুনব। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, শেখ হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারের প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরন। এর মাধ্যমে আমরা খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 11 ফেব্রুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 বেসিক ব্যাংকে বেহাল দশা, চলছে চেয়ারম্যানের নির্দেশিত ঋণ বিতরণ। 2012 চা বাগান দখলের নেতৃত্বে আওয়ামী লীগ, গুলিতে নিহত 2। পাচারের লক্ষ্যে পাথর মজুত, পাহাড় কেটে রাস্তা। পাথর পাচার বন্ধে প্রশাসন তৎপর না হয়ে বরং বহিরাগত ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 2013 মহাপরিচালকের মহাকাণ্ড, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রজেক্টের প্রধান হিসেবে দৈনিক সম্মানে নিয়েছে 1,12,887 টাকা। 124 দিনে নিয়েছেন 1,39,98,000 টাকা। ইউরোপীয় ইউনিয়ন ও অধিকারের সেমিনার, কারাগার, থানা হাজত ও আটকস্থলে নির্যাতন চলে। 2014 প্রতিদিন গড়ে একটি হত্যা, 1 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত 44 জনকে বিচার বহির্ভূত হত্যা। টিআর কাবিখার ভাণ্ডার প্রায় শূন্য, নির্বাচনী উন্নয়নে 7 মাসে 80% বরাদ্দ। 2015 পরিবেশ পরিস্থিতির কারণেই এনকাউন্টার, ডিএমপি মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। অর্থ পাচার তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক এইচএসবি মাধ্যমে সুইজারল্যান্ডে 101 কোটি টাকা পাচার। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা করায় ইউএনওর অপসারণ দাবি। সরকারি জমিতে অবৈধ নির্মাণ। 2017 ত্রুটিপূর্ণ আইনের কারণে বিচার বিভাগ বিব্রত, প্রধান বিচারপতি। 30 সালে ছাত্রলীগ সভাপতির সামনে নেত্রীকে পিটিয়েছে কর্মীরা। ছাত্রলীগের হুমকির পর ক্যাম্পাসে যাচ্ছেন না অধ্যক্ষ। রাজশাহীর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি। 2019 6,500 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া। Crescent Janata scam, 5 cases filed against 22 for embezzling 1,745 crore টাকা। বছরে বেকার বাড়ে 8 লাখ, সিপিডি সংলাপ। 34 জন বাদ, আসামি হচ্ছেন 33 জন। হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি। 2020 কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী। সংসদে প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। সাগর রনি হত্যার 9 বছর, 78 বারেও দাখিল হয়নি তদন্ত প্রতিবেদন। 2021 রাউজানে বিনা ভোট রীতিতে জনপ্রতিনিধি, স্থানীয় সরকারের ভোট। যুবলীগ নেতার মারধর, অপমানে ব্যবসায়ীর আত্মহত্যা। সাগর রনি মার্ডার, নো ক্লু ইয়েট, 9 years of family alleges, ongoing investigation and eyewash. High Court to hear law experts if Al Jazeera can be banned. 2022 3,100 প্রাণীর জন্য চিকিৎসক 1 জন, চিড়িয়াখানা। Economist Intelligence Unit Democracy Index, Bangladesh again marked as hybrid regime.
Disappearance on Due to Lack of Democracy ওয়েবিনার। 2023 হলের সিট দখল নিয়ে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, ভাঙচুর, আহত 5। ইউনাইটেড নেশন বডিজ কনসার্নড ওভার পুলিশ এক্সেসেস কল ফর প্রোব। 2024 বাংলাদেশ ছাত্রলীগ অ্যাক্টিভিস্ট বিট আওয়ামী লীগ লিডার টু ডেথ ইন কুড়িগ্রাম। আমানুল্লাহ আমানের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আমান, একটি সংবাদের শিরোনামে দেখলাম 30 সালে ছাত্রলীগ সভাপতির সামনেই নেত্রীকে পিটিয়েছে কর্মীরা। খুনোখুনি অস্ত্রের মহড়া বাদ দিলে ছাত্র সংগঠনের কর্মীরা কোনো কাজই খুঁজে পান না। ছাত্ররা আরো কি কি ধরনের কাজ করতে পারে বলে আপনি মনে করেন? আপনি নিজেও তো একজন ছাত্র এখনো পর্যন্ত এবং একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বে রয়েছেন। আজকে ছাত্রলীগের যে ফ্যাসিবাদী আচরণ এবং ক্যাম্পাসগুলিতে যে তাদের যে দখলদারিত্ব এবং ছাত্র রাজনীতির নামে যে সমস্ত দুর্বৃত্তায়ন ক্যাম্পাসগুলিতে চলেছে, সেই কারণে এখনকার যারা তারা ছাত্র রাজনীতি সম্বন্ধে একটি বিরূপ ধারণার জন্ম হয়েছে এবং সেই কারণে আপনি দেখবেন যে অনেক জায়গায় অনেকে বলে থাকে যে ছাত্র রাজনীতি না চলার পক্ষে কথাবার্তা বলে থাকে। তারা মূলত এই ফ্যাসিবাদী সংগঠনের আচরণ এবং দুর্বৃত্তায়ন দেখেছে বলেই এই ধরনের কথাবার্তাগুলি চলে আসছে। ছাত্রলীগের সময়ে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেই সময়ে ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলিতে যা হয়েছে তার একটি উদাহরণ টেনে আপনি বললেন যে ছাত্রলীগ সভাপতির সামনে একটি ঘটনা ঘটেছে 30 সালে। আপনি ছাত্রলীগের শোভন রাব্বানী কমিটি হওয়ার পরে যখন কমিটিটি পূর্ণাঙ্গ হয়, তখন তৎকালীন রোকেয়া হলের ছাত্রলীগের সভাপতি ওরা কিছু তারা কমিটি থেকে বাদ পড়েছিল, সেই কারণে তারা সংক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করতেছিল। সেখানে ছাত্রলীগের স্বয়ং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সে রোকেয়া হলের তৎকালীন সভাপতির গায়ে হাত দিয়েছে টিএসসিতে বসে, এবং যারা প্রতিবাদ করছিল তারা সে নিজে সভাপতি সাধারণ সম্পাদক তার গায়ে হাত দিয়ে। সুতরাং ছাত্রলীগ ছাত্র রাজনীতির যে সংস্কৃতি ছিল বাংলাদেশে, সেখানে শুধু অপরাপর যারা ভিন্ন মত অবলম্বন করে তাদের উপরই নয়, স্বয়ং নিজের সংগঠনের কেউ যদি মতামতের বাইরে যেত, সে হাসিনার যে মানে কর্তৃত্ববাদী চরিত্র, সেই চরিত্রটি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যেও ফুটে উঠেছে তাদের আচরণের মধ্যে। সুতরাং ছাত্র রাজনীতির যে বিষয়টা ছিল, ছাত্র রাজনীতিকে যেরকম মানুষ পছন্দ করত, যে জৌলুস ছিল, ঠিক আছে, সেই গুণগত জায়গাটা থেকে একটি দুর্বৃত্তায়নের জায়গায় ছাত্রলীগ নিয়ে গেছিল, যার কারণে প্রজন্মের কাছে একটি এবং ছাত্র রাজনীতিকে কলুষিত করে উপস্থাপন করেছে, প্রতিষ্ঠিত করেছে। সাধারণ শিক্ষার্থী তথা সমাজের নানাবিধ উপকারে এবং প্রয়োজনে পাশে দাঁড়ানো যায়। তো সেই জায়গাগুলিতে আমরা ওই চর্চায় না যে, যেমন ছাত্র রাজনীতিতে যেগুলি করা যাচ্ছে, আপনি মনে করেন যে আজকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বন্যা হলো, বন্যা হওয়ার পরে এখানে আমরা অপর সময় দেখেছি যে, এবং শিক্ষার্থীরা যখন ঐক্যবদ্ধভাবে সেটি মোকাবেলা করার জন্য সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, আপনি দেখবেন যে সমাজে অনেক সময় সাধারণ মানুষের অনেক রক্তের প্রয়োজন হয়, শিক্ষার্থীদের মধ্যে যদি ঐক্যবদ্ধভাবে থাকে, কারণ ব্লাড ডোনেশন করতে পারে, সমাজের মানুষের পারসেপশনও কিন্তু একটু পজিটিভ থাকে। এগুলি করেই তো সেই পারসেপশনটা তৈরি হয়। দুর্নীতি করতে পারে না বা তারা অসৎ। আবার দেখবেন যে জাতীয় প্রয়োজনে শিক্ষার্থীরা সংঘবদ্ধভাবে তারা কাজে ঝাঁপিয়ে পড়ে, যেমন 52, 69, 71, বাংলাদেশের এই ভূখণ্ডের যতবার স্বাধিকার আন্দোলন হয়েছে, প্রত্যেকবারই শিক্ষার্থীরা তাদের বুক চিতিয়ে লড়াই করে মানুষের কথা বলার অধিকার, বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। আপনি দেখবেন যদি আজকে এই যে বৃক্ষরোপণ যদি প্রয়োজন হয়, এবং উপকূলীয় অঞ্চলে আমরা দেখেছি যে অনেক সময় যে বন্যার সৃষ্টি, প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীরা, এবং বাংলাদেশের ইতিহাসটা এরকম যে দেশের সংকটের সংগ্রামে সবসময় ছাত্র সমাজ এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে এবং দেশের প্রয়োজনে এটা বারবার সেই পরিচয় দিয়েছে। এবং এই 24-এর গণঅভ্যুত্থানও তার আরেকটি সফল উদাহরণ আমরা বাংলাদেশের মানুষের সামনে দেখেছি। সুতরাং ছাত্র রাজনীতির মাধ্যমে সমাজ এবং দেশের জন্য নানাবিধভাবে সমাজের উপকারে আসা যায়, দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দেওয়া যায়। কিন্তু ওই যে কলুষিত যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়টির মাধ্যমে কলুষিত কিছু রাজনীতি বাংলাদেশে যুক্ত হয়েছে বলে আজকে এই প্রশ্নটা জন্ম হয়েছে। আমরা আর ওই ধরনের রাজনীতিতে বাংলাদেশের ছাত্র সমাজ ফিরে যাক সেটা চাই না। এমন আপনার কাছ থেকে আবারও শুনবো আমিরুল ইসলাম কাগজি, আপনিও একসময় ছাত্র রাজনীতি করতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনারও ছাত্র রাজনীতি বা নেতৃত্ব দেবার সৌভাগ্য বা সুযোগ হয়েছে। আপনি কি আমানের সাথে একমত কিনা, বা আপনার অবজারভেশনটা কেমন এক্ষেত্রে? প্রতিটা ক্ষেত্রে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সব কিন্তু ছাত্ররাই করেছে। সেটা 52 ভাষা আন্দোলনের ছাত্র সংগ্রাম কমিটি, তারপরে 62 শিক্ষা আন্দোলন, তারপরে 69-এর যে গণ অভ্যুত্থান, এগুলো সবই কিন্তু ছাত্ররাই করে আসছে। এবং ছাত্রদের ডাকে সফলতা এসেছে এবং ছাত্রদের ডাকে যে সারা দেশের মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়ে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে 1952 সালের যে 21শে ফেব্রুয়ারি, যখন সকালবেলা
এই ছাত্রদের মিছিলে গুলি করা হলো এবং সেই সময় মানুষ কি করেছে, সরকারি অফিস আদালত ছেড়ে একেবারে রাজপথে নেমে গেছে। এই যে মানে বাংলাদেশের আন্দোলনের ধারাবাহিকতা, এইটা আমরা আবার নতুন করে দেখলাম 2024 সালের জুলাই বিপ্লবে। কেন এই বিরূপ প্রতিক্রিয়া মানুষের মধ্যে দেখা দিচ্ছে, তার মূল কারণ হচ্ছে গত 15 বছর ধরে মানুষের মধ্যে না, ছাত্রদের মধ্যেও কিন্তু এক ধরনের বিরূপ প্রতিক্রিয়ার কারণ হলো যে এই গণরুম, তারপরে যে অত্যাচার নির্যাতন করা হতো এবং ছাত্রদেরকে বিভিন্ন মিছিল মিটিংয়ে নেওয়ার জন্য জোর করা হতো। তো এইগুলো তো তারা দেখতে অভ্যস্ত না। একটু ময়মনসিংহে আনন্দমোহন কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে যে বিশাল আয়োজন হয়েছিল, সেই আয়োজনটাকে ধূলিসাৎ করে দিয়েছিল ছাত্রলীগের ফলাফল। মানে তারা মুহূর্তের মধ্যে চারিদিকে লাইট টাইট সবকিছু নিভাইয়ে দিয়ে মানে এমন অত্যাচার করেছে, মানে সেটা নারকীয় কাণ্ড। এবং দেখা গেল যে পুরা একটা উৎসব মুখর পরিবেশটাকে ধ্বংস করে দিল। সে বাংলা একাডেমিতে এখন যে বই গ্রন্থমেলা হচ্ছে, এই গ্রন্থমেলাটাও কলুষিত করেছিল 1997 সালে এই ছাত্রলীগের পোলাপানি। তো এই ধরনের ঘটনাগুলোই ছাত্রলীগের এই কারণে আসলে ছাত্র রাজনীতির প্রতি এক ধরনের মানুষের ঘৃণা জন্মেছে, একদম সবচেয়ে বড় কারণ। এখান থেকে কি আমাদের উঠে আসা সম্ভব? খুবই সম্ভব। তার কারণ হলো এখনকার যে জেনারেশনটা আমরা যাকে বলি জেন জি, এই জেনারেশন কিন্তু আপনার আমার দিকে তাকায় থাকে না, পলিটিশিয়ানদের দিকে তাকায় থাকে না। এবং এই জেন জি যদি ভুল করে, আলফা জেনারেশন কিন্তু খুবই মানে একেবারেই রাজনীতি বিমুখ হয়ে যাবে, একেবারেই বিমুখ হয়ে যাবে। তারা এই যে আমরা এবারের আন্দোলনে তাদের যে ভূমিকাটা ছিল, তারা মনে করেছে যে এই আওয়ামী লীগ শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট, এর চলে যাওয়া দরকার এবং তাকে কিভাবে বিদায় দেওয়া যেতে পারে, তারা সবাই একেবারে এই আবু সাইদের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেল। কাউকে আর ঘরে ধরে রাখা গেল না এবং সবাই নেমে পড়লো। আর তারা যে এখন সুশীল যে রাজনীতিগুলো শুরু করেছে, এটাই কিন্তু এখন সামনের দিনগুলোতে যারা এখন রাজনীতি করবে, যারা ক্ষমতায় আসবে বা এরকম চিন্তা ভাবনা করছে, তাদেরকেও কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু কাগজে আরেকটি সংবাদের শিরোনাম আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই। সেটি হচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রকল্প প্রধান হিসেবে দৈনিক সম্মানী নিয়েছেন 1,12,887 টাকা। দৈনিক প্রথম আলোর খবর এটি। 2 মাসের এই প্রকল্প থেকে 1,39,98,000 টাকা নিয়েছেন। এইটা ফ্যাসিবাদ মানেই কি লুটপাট? কেউ কেউ বলে থাকে যে শেখ মুজিব তার কিছু চোর উৎপাদন করে দিয়ে গেছে। শেখ মুজিব নিজেও বক্তব্য যখন দিতেন তখন খালি বারবার বলতেন, আমার ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, আমি যেদিকে তাকাই শুধু চোর আর চোর ছাড়া কিছু না। কিন্তু তিনি নিজে যে তার অজান্তেই যে চোর উৎপাদন করে দিয়ে গেছেন, এটা তিনি আর খেয়াল করেন নাই। তার মেয়ে চোর, তার নাতি নাতনি চোর, সমস্ত চোর চুরি করে এখান থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে বাইরে। তারা যখন মানে সমাজে মানে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যখন এরকম চুরি চামারি হয়, তখন নিচের পর্যায়ে এই ধরনের চুরি, এটা কয়টা টাকা চুরি? 1,39,00,000 টাকা। এটা কোনো টাকা? যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যেখানে 10 বিলিয়ন পাউন্ড ছিল, 4 বিলিয়ন পাউন্ড নিয়ে গেছে টিউলিপ, এখান থেকে শুধুমাত্র মধ্যস্থতা করার মধ্য দিয়ে। তো 40% নিয়ে চলে গেল। আপনি এটা দেখার পরে অন্যরা কি শান্ত থাকতে পারে? ওইখানে যারা কাজ করেছে বলে যে বালিশ কাণ্ড। একটা বালিশ তৈরি করতে না হলে 10,000 টাকা লাগছে, একটা পর্দা তৈরি করতে না হলে 20,000 টাকা বা 30,000 টাকা লাগছে। এইটা তো একেবারে খুবই নমিনাল একটা বিষয়। বড় বড় টাকা চুরি হয়ে গেছে উপর দিয়ে। এই যে স্বাস্থ্যের বিষয়টা সবসময় আলোচিত ছিল। শাহেদ নাম করে একটা বাটপার ছিল, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলে, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে ছবি তোলে, বড় বড় লোকদের সঙ্গে ছবি তুলে বড় জায়গাগুলো পরিষ্কার করে নিয়ে টাকা পয়সা যত পারছে লুটপাট করে নিয়ে চলে গেছে। তারপরে স্বাস্থ্যের একজন ড্রাইভার ছিল যার নাম মালেক। সেই মালেক কত কোটি টাকার মালিক সে নিজেও জানে না। যেমন শেখ হাসিনা নিজে বলে যে আমার যে পানি দিয়ে বেড়াতো জাহাঙ্গীর, পানি জাহাঙ্গীর যার নাম, সে নাকি হেলিকপ্টারে করে চলাফেরা করতো। তার কাছে খুঁজে দেখা গেল যে 400 কোটি টাকার মালিক। এই কথা বলার পরে সে আর কিন্তু তারে এটা একটা বলা হলো, মানে ইন্ডিকেট করে দেওয়া হলো যে তুমি তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যাও। এই কথা যেদিন বলছে তারপরেই কিন্তু সেই পানি জাহাঙ্গীর দেশ ছেড়ে চলে গেছে। এবং শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যায়, তার পাশে যে সমস্ত লাগেজ ছিল, এই লাগেজের হিসাবগুলো কে দিবে, সেইগুলোতে কি ছিল তার কেউ এখনো পর্যন্ত জানে না। এটা মিন করা কি? কারজাই চলে গেছিল না, এই যে আফগানিস্তান থেকে যখন বিমানে উঠছে তখন কিন্তু তার ওই ট্যাঙ্ক থেকে শুধু ডলার আর ডলার পড়ে যাচ্ছে নিচে। তো স্বৈরাচাররা কিন্তু সবসময় এইরকমই যখন চলে যায়
তখন শুধুমাত্র নিজের পরিবার পরিজনকে বাঁচানোর জন্য এবং টাকা পয়সা যত কিছু দরকার সেগুলো নিয়ে যায়। আপনি ফিলিপাইন, আপনি যখন আপনার ইন্ট্রোডাকশনে যখন বলতেছিলেন যে হিটলার, মুসোলিনি, ইদি আমিন এরা, তারপরে যে সর্বশেষ বাশার, তো এর সাথে যুক্ত করতে হবে মার্কোসের কথাটা, ফিলিপাইনের। তিনিও যখন গিয়েছিলেন তখন কিন্তু খুব এই যে 80-র দশকে সবচেয়ে আলোচিত বিষয় ছিল তার স্ত্রী ইমেলদা মার্কোসের কত পরিমাণ জুতা ছিল, শুধু জুতার একটা গুদাম ছিল। সেই জুতা যখন যা দরকার হতো তখন তাই পরে সে ঘুরে বেড়াতো। স্বৈরাচাররা কিন্তু তাদের ক্যারেক্টার যুগে যুগে একই রকমই হয়েছে। জি কাগজ ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা একটু আমানের কাছ থেকে শুনে আসি। আমানুল্লাহ আমান, আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম পাহাড় কেটে রাস্তা বানিয়ে পাথর পাচার করছে বহিরাগত ও আওয়ামী লীগ নেতাকর্মীরা, তাদেরকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দৈনিক প্রথম আলোর খবর এটি। পাহাড় কতটা প্রয়োজনীয় এটা আমাদের রাজনীতিবিদরা কেন বুঝে উঠতে পারেন না? বনজ সম্পদ, জীব প্রকৃতি, খনিজ এবং কৃষি যে পণ্যের অন্যতম উৎস হচ্ছে পাহাড়। যেহেতু পাহাড়গুলো আমাদের যে এই যে পৃথিবী নামক গ্রহ, এই গ্রহের একটা মানে জটিল বাস্তু সংস্থানের অংশ হচ্ছে পাহাড়, এবং আত্মনির্ভরশীল বাস্তু সংস্থানের প্রতিনিধিত্ব করে পাহাড়। এবং জলবায়ু পরিবর্তনের সবচেয়ে যে সংবেদনশীল বিষয়গুলি রয়েছে, সেটা যেমন পাহাড় মেঘকে বাধাগ্রস্ত করা এবং আমাদের অনেক বিষয়গুলোর সাথে পাহাড় সংশ্লিষ্ট। এখন পাহাড়ের যে প্রয়োজনীয়তা রয়েছে এবং সেগুলি রাজনীতিবিদরাও জানে, আমাদের যারা রাষ্ট্র চালায় তারাও জানে। কিন্তু এই যে পচে যাওয়া রাজনীতিবিদ যারা রাজনীতির পাশাপাশি ভূমিদস্যুতা পছন্দ করে, যারা রাজনীতির পাশাপাশি মানুষের সম্পদকে এবং দেশের সম্পদকে নিজের মনে করে, সেই ধরনের রাজনীতিবিদরা তো এটা মনে রাখবে না, খুবই স্বাভাবিক। রাজনীতির এই পতনটা কখন? আপনি শুধু রাজনীতিবিদদের এই পাহাড়ের ক্ষেত্রে আমি যে বলি, শুধুমাত্র যে আপনি রাজনীতিবিদদের দায় দিয়ে থাকেন, তাহলে এটা আর এক ধরনের আমি মনে করি অপরাধ হবে। কারণ হচ্ছে পরিবেশ অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে, তারা যে অনুমোদন দিচ্ছে এবং স্থানীয় প্রশাসন ওখানকার পার্বত্য অঞ্চলের, তাদের অনুমতি ছাড়া এবং তাদের দৃষ্টিগোচরের বাইরে গিয়ে তো এই অপরাধগুলি সংগঠিত করা সম্ভব না। তাদেরকে টাকা পয়সা দেয়, এখানে একদম ভাগাভাগি করে তারপরে এই অপকর্ম চলে। আপনি দেখবেন 2000 সালে একটি পাহাড় ধস হলো ওখানে, যে পাহাড় ধসে প্রায় 150 জনের মতো মানুষ মারা গিয়েছে। তারপর একটু প্রশাসন লড়ে চড়ে বসলো, পার্বত্য প্রশাসন। কিছুদিন পরে আবার সেটা ভুলে গিয়ে আবার অনুমোদন দিল। তো এইখানে যারাই যায়, তারা এই যে আমাদের আমলাতান্ত্রিক যে জটিলতা এবং তারা যে প্রচন্ড রকম করাপ্টেড, সেটা কিন্তু সারা দেশব্যাপী প্রমাণিত হচ্ছে বারবার। এই পাহাড় যদি অনুমোদন ছাড়া কাটে, তাহলে সর্বোচ্চ 2 বছরের দণ্ড এবং 2 লাখ টাকা অথবা 2 লাখ টাকা জরিমানা। এখন যে পাহাড়ের কাটার কাজে জড়িত এবং যে ভূমিদস্যু, সে তো শত শত কোটি টাকার এখানে ধান্দা আছে, সে 2 লাখ টাকা তো এটা তো দিয়ে হালাল করে যেতে পারে। সুতরাং আইনের যে বিষয়টা, সেখানে একটি ফাঁকফোকর এই ভূমিদস্যুদের জন্য রেখে দেওয়া হয়েছে, যে যাতে তারা পার পেয়ে যেতে পারে। সুতরাং এই আইনটি সংশোধনের দরকার আছে, এবং যে যারা বিশেষ করে পার্বত্য অঞ্চল নিয়ে একটা বিশেষায়িত মানে কমিশন যারা এগুলির দেখভাল করবে এবং মানুষ পাহাড় যাতে না কাটে, সেটা আমাদের দরকার। এবং একটার পর একটা সরকার আসে যায়, সেই আমলাতান্ত্রিক জটিলতা থাকে এবং কেউই এই আন্তরিকতার সাথে এই কাজটি করে না, এবং ওই আইনের দুর্বলতা আছে। এবং এই আইনটি আপডেটেড করা পাশাপাশি পাহাড়ের জনপদকে যাতে মানে আমরা অনেক সময় উপেক্ষা করে, যেমন আমরা দেখবেন যে এই ঢাকা থেকে অনেকে ট্রান্সফার করলে যদি পার্বত্য অঞ্চলে পাঠায়, তাহলে বলে যে পানিশমেন্ট ট্রান্সফার, মানে ওই জনপদটাকে আপনি কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটু অবহেলিত বলে স্বীকৃতি দিচ্ছেন। সুতরাং সেই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। পাহাড় আর সমতল বলে কোনো পার্থক্য নেই, সবাই বাংলাদেশের নাগরিক, যেটা আমরা বাংলাদেশী জাতীয়তাবাদকে ধারণ করে বলে থাকি। সেই বিষয়টিকে মাথায় নিয়ে সমতলের মানুষের জন্য যে অধিকার, পাহাড়ের মানুষের জন্য সেই অধিকার, আমরা আর চাই না যে ভূমিধসের মাধ্যমে, পাহাড় ধসের মাধ্যমে আর কোনো মানুষের জীবনহানি হোক, প্রাণহানি হোক। জি, কাগজি ভাইয়ের কাছ থেকে ছোট্ট একটু জানতে চাই, পরিবেশ পরিস্থিতির কারণে এনকাউন্টার, পুলিশের বিধানে আত্মরক্ষার জন্য গুলি চালানোর অনুমতি আছে, এটাকে আত্মরক্ষা বলবেন নাকি রাজনৈতিক আদর্শের বাস্তবায়ন বলবেন? এই যে সময়কার কথা বলা হচ্ছে, এই সময় মনে হয় ডিএমপির যে কমিশনার ছিল, এটা মনে হয় আসাদুজ্জামান মিয়া। তো এই আসাদুজ্জামান মিয়া, যাকে মিয়া ভাই বলে সবাই সম্বোধন করে, এবং তার যে বিদায়ের অনুষ্ঠানটা দেখছিলেন কিনা আমি জানি না, আগে পিছে ঘোড়ায় চড়ে যাচ্ছে সবাই, কি রাজকীয় তার একটা মানে মিয়া ভাইয়ের মতো। তো এই লোকটা যতদিন ক্ষমতায় ছিল, ততদিন দায়িত্বে ছিল, ততদিন পর্যন্ত এরকম এই ধরনের এনকাউন্টার গুলো হয়েছে। আর এনকাউন্টারের পিছনে শুধুমাত্র যে একজন ব্যক্তিকে মারা হচ্ছে তা না, এর পিছনে কিন্তু অনেক অর্থকড়ি জড়িত থাকে। যাকে এনকাউন্টার দিলে পরে
টাকা পাওয়া যাবে এরকম চিন্তা ভাবনা করতো, সে দেখা গেল যে কোনো না কোনো ফাঁক দিয়ে বেঁচে গেছে। আর যাকে দিলে পরে কোনো রকম টাকা পয়সার বিষয়গুলো থাকবে না, এরকমই ছিল। আইনের লোক হয়ে তো কোনো অবস্থাতেই বলতে পারে না। আইনের একটি ব্যাখ্যা দিয়েছেন যে আত্মরক্ষা করবার জন্য আত্মরক্ষা কাকে, একজন যাকে ধরে নিয়ে যাচ্ছে। এবং এমনও আছে যে আমরা তো ওই যে শহীদুল হক যে সাবেক আইজিপি, তার বইতে ওই সমস্তগুলো লেখা আছে, কিন্তু যদি খুব গভীরভাবে পড়েন দেখবেন সেখানে যে যাকে এনকাউন্টার দেওয়ার চিন্তা ভাবনা করে তাকে কিন্তু আগে থেকে ধরে রাখে, ধরে টরে তাকে হয় জঙ্গি কাণ্ডে ঢুকাই দেয়। এই যেমন জাহাজ বাড়িতে মিরপুরে হয়েছিল পান্থপথের যে ঘটনাটা ঘটেছিল সেটা ওনার বইতে উঠে আসছে, এবং বলছে যে আমি এই ঘটনা ঘটানোর পরেই প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছি, টেলিফোন করার পরে অপর পাশ থেকে আমার কাছে বলা হলো যে নাটকটা এই বাড়ির কাছে এসে না করলে কি হতো না। এটা কিন্তু তার বইতে লিখে গেছেন উনি। তো এইরকম নাটক আমরা অহরহ এই আত্মরক্ষার কথা বলেছেন, আমি একটু ওনার সাথে অ্যাড করি। আপনি যতগুলো এনকাউন্টার এই অপশাসনের শুধু দুঃশাসনের সময় হয়েছে, এখানে আমরা শুনেছি যে 2-3জন পুলিশ সদস্য আহত হয়েছে, কিন্তু আপনি কোনোদিনও কি তাদের কাউকে চিকিৎসা নিতে দেখেছেন? বা কোনোদিনও কোনো এনকাউন্টারে যেহেতু সন্ত্রাসী একজন মারা গেছে, একজন পুলিশ মারা গেছে, পরিকল্পিত সাজানো একদম স্পষ্ট এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মানুষকে হত্যা করার একটা প্রকল্প। এবং ডিএমপি কমিশনার দায়িত্বে থেকে এই ধরনের বক্তব্য যদি দেন আত্মরক্ষার জন্য গুলি করা হয়েছে, তো এক ধরনের এই হত্যাকাণ্ডকে বৈধতা বলেছে। এবং যে কারণেই কিন্তু এই যে জাতিসংঘ থেকে পরিষ্কারভাবে এই আমাদের এই যারা পুলিশের দায়িত্বে, র্যাবের দায়িত্বে যারা ছিল তাদের বিরুদ্ধে কিন্তু স্পেসিফিক্যালি নিষেধাজ্ঞা জারিও করা হয়েছে। জি, এই বিষয়ে আমানুল্লাহ আমান, আপনি যেটি বলছিলেন যে এটি এক ধরনের বৈধতা দেয়া হয়েছে, এই বৈধতার বলির মাধ্যমে বা এই দুর্বল যে পুলিশের আইন, আত্মরক্ষা আইন, এই আইনের মাধ্যমে আসলে রাজনীতিকে কতটা চাপে ফেলে দিয়েছিল? আপনারা তো প্রত্যক্ষভাবে রাজনীতির মাঠে ছিলেন। দেখুন, একটা কথা আছে, পার্টি থাক, মানে আপনি আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের মতো করেই আইন শৃঙ্খলা বাহিনীতে তথাকথিত কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যারা পুলিশের লাইসেন্স নিয়েছে এবং র্যাব অন্যান্য, কিন্তু এট দ্য সেম টাইম তারা আওয়ামী লীগের, আমি এইভাবে বলতে চাচ্ছি, যারা অন কাইন্ড অফ পার্টি থাকের মতো কাজ করেছে এই ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী হিসেবে, যে যারা আমাদের নুরুজ্জামান জনি, আমাদের মাহমুদুর রহমান রাপ্পি, এদেরকে ধরে নিয়ে নুরুজ্জামান জনির বুকে 19টা গুলি করেছে ছাত্রদলের খিলগাঁও সেক্রেটারি। তো এই ধরনের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য যে নিকৃষ্টতম ফ্যাসিজমের আশ্রয় প্রশ্রয় না, সেইটা এই দলদাস দলকানা যে যারা প্রশাসনে ছিল তাদের মাধ্যমে খুনি হাসিনা বাস্তবায়ন করেছে। এই যে আইনটি রয়েছে আত্মরক্ষার নামে, এখানে কোনো ধরনের আইনের কোনো দ্বারস্থ হওয়া হয় না, আইন বলে এখানে কিছুই নাই। এখানে আমরা দেখেছি যে একটা পুরনো পিস্তল ওই যে ডিবি অফিস থেকে কাউন্টার টেররিজম থেকে নিয়ে আসা হয়েছে, সেটা ফেলে দিয়েছে, আর যাকে মারার তাকে মেরে ফেলেছে। একটু আগে ভাই যেটা বললেন, আবার অনেক সময় অর্থের জন্য একজন ব্যবসায়ীকে দেখা গেছে নিয়ে গেছে, 50 লাখ যদি দিতে পারতো সেই ব্যবসায়ী বেঁচে গিয়েছে, নাহলে তাকে মেরে ফেলেছে। অর্থাৎ মানুষকে, আপনি কক্সবাজারের ওসি প্রদীপ যে স্বঘোষিত 200-র উপরে মানুষ মেরেছে এই স্বাধীন বাংলাদেশে। সুতরাং বাংলাদেশে একটি ভয়াল বিভীষিকাময় এবং খুনিদের জনপদ হিসাবে এই খুনি হাসিনা গড়ে তুলেছিল, যেখান থেকে আমরা 5ই আগস্টে মুক্তি পেয়েছি। আর আমরা চাই না যে এই যে খুনিদের বা এই যে দানবদের আর সমাজে জন্ম হোক। তার সঙ্গে আরেকটা যুক্ত করে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে বেনজির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্পেসিফিক্যালি টেকনাফের যে কমিশনার একরামকে মারার জন্য, এবং টাকার বিনিময়ে কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে। তার কি কোন রকম আত্মরক্ষা বা কোনো কিছু, সরাসরি গুলি করে তাকে হত্যা করা হয়েছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি যে বছরে বেকার বাড়ে 8 লক্ষ। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংলাপে এ তথ্য উঠে এসেছে। প্রতি বছর এরকম বিপুল সংখ্যক বেকার বেড়ে যাচ্ছে বাংলাদেশে, এই সংবাদের মাধ্যমে আমরা জানলাম। দেশে আসলে কর্মসংস্থান তৈরি কেন হচ্ছে না বলে আপনি মনে করেন? আমরা তো ডে বাই ডে উন্নত হচ্ছি বা বিশ্বমানের হচ্ছি, আমরা দাবি করছি। এটি কি কোনো সদিচ্ছার অভাব না আমাদের পরিকল্পনার ঘাটতি রয়েছে? আপনি গত 24-25 সালের অর্থ বছরে বাংলাদেশে 26,60,000-এর মতো শিক্ষিত বেকার জনগোষ্ঠী আছে বলে যেটা আমরা দেখেছি পরিসংখ্যানে। তো এইখানে আমি বেকার সমস্যার নানাবিধ আমাদের কারণ রয়েছে, যেমন উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার। এখানে এত অল্প আয়তনের একটি দেশে এত বেশি জনসংখ্যা, তো যার কারণে বেকারত্ব বাড়বে। কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় পরিকল্পনার স্পষ্ট ঘাটতি, অভাব এবং সদিচ্ছার অভাব রয়েছে, যারা রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র চালায়,
আর আমাদের যে মানসিকতা, যে আমরা যারা শিক্ষিত হই তাদের একটা মানে প্রবল আকাঙ্ক্ষা থাকে যে আমাকে চাকরি করতে হবে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের বিশেষ করে হতে হবে। আসলে গত 16 বছর ধরে আমরা চাকরিজীবী জন্ম দিয়েছি, আমি ওইটাকে বলতেছি। এবং আমাদের সমাজে এই যে চাকরি পেলেই যে একটা সোনার হরিণ, এবং একটু অন্যভাবে বললে যে ওই যে মেয়ে যে বাবা বিয়ে দিবে সেটা যদি দেখে যে চাকরিজীবী কাউকে, তাহলে তাকে প্রাধান্য দেয়। অর্থাৎ বৈশ্বিক বাস্তবতার সাথে যে চিন্তা ভাবনার যে সামঞ্জস্য সেটা আমাদের নেই। এইখানে আমি মনে করি যে এক লাইনে যদি আপনি সমাধান চান, যে সমাধান তো ওইভাবে আমাদের উদ্যোক্তা বাড়াতে হবে, আমাদের বিভিন্ন প্রজেক্ট বাড়াতে হবে, আমাদের যাতে আমি শুধু শিক্ষিত হয়ে চাকরি বা আমি মনে করেন যে দাস না হয়ে আমি নিজে কিছু একটা করি এবং সেখানে অন্যদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করি। রাষ্ট্রীয়ভাবে এই চিন্তা ভাবনা এবং সেই বিসিএস কেন্দ্রিক চাকরি কেন্দ্রিক যে গুরুত্ব, সেই গুরুত্বের, চাকরিকে আমি ছোট করে বলতেছি না, অবশ্যই মেধাবীরা চাকরি করে, কিন্তু আপনি সবাই তো চাকরি করবে না। সেইখানে আপনি দেখা গেছে গ্রামে কৃষির ক্ষেত্রে বিষয় রয়েছে। আবার বাংলাদেশে বেকারত্বের একটা সিজনাল বেকারত্ব আছে, যেমন দেখবেন যে সময় ধান কাটার সময় হয়, সে সময় যারা ধান কাটে বছরে অন্যান্য সময় তারা বসে থাকে। আবার দেখবেন যে এক কেন্দ্রিক এক ব্যক্তিকে চিন্তা করার কারণে আপনারা 7 ভাই বোন, আপনার পরিবারের বড় ভাই দেখা গেছে ইনকাম করে, সে চালায়, বাকিরা বসে থাকতেছে, তারা কোনো কর্মমুখী শিক্ষা বা কোনো কিছু যে আমি আলাদা একটা করি, এটিকে তো রাষ্ট্রেরও উদ্যোগ নিতে হবে ডেফিনেটলি। সেখানে আমি যেটা বললাম যে স্পষ্ট পরিকল্পনা, যে আমার এই জনসংখ্যা আছে, এই জনসংখ্যাকে আমি কিভাবে জনসম্পদে রূপান্তরিত করব, জনশক্তিতে রূপান্তরিত করব, সেই বিষয়টিকে না ভেবে আমাদের তো ওই যে ক্ষমতায় আসা যাওয়ার একটা থাকে রাষ্ট্রীয়ভাবে প্রবল আকাঙ্ক্ষা নিয়ে এই 5ই আগস্টের ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থান হলো। সেখানে কিন্তু আমরা বাংলাদেশে শুধু ক্ষমতার চেয়ার পালাবদলের কোনো কিছু আমরা চাচ্ছি না, এবং বাংলাদেশের মানুষও চাচ্ছে না। অর্থাৎ যে রাজনীতিবিদরা প্রকৃত অর্থে বাংলাদেশকে নিয়ে ভাববে, বাংলাদেশের মানুষের সামগ্রিক বিষয় নিয়ে ভাববে, একদম সেই ফুটপাত থেকে সংসদ ভবন পর্যন্ত ভাববে, আমরা ওই ধরনের নেতৃত্ব চাচ্ছি এবং ওই ধরনের রাজনীতিও বাংলাদেশে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম, সুইজারল্যান্ডে 101 কোটি টাকা পাচার হওয়ার পর তদন্তের কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক। বিপুল অঙ্কের এই যে পাচার হয়েছে, তার ফলে দেশের মুদ্রাস্ফীতি ঘটতে কিভাবে প্রভাবিত করেছে বলে আপনি মনে করেন? এই যে টাকাটা লুটপাট হয় কিভাবে আমাদের এখানে, ছোট্ট করে একেবারে মানে যে রপ্তানি উন্নয়ন ব্যুরো আর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এই দুটো। রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাজ হচ্ছে যে তারা হিসাব দিয়ে দেয় আমার এত পরিমাণ টাকার রপ্তানি হলো, কিন্তু আসলো কি আসলো না সেটার হিসাব দেওয়ার কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সেই হিসাবটা কখনোই দেয় না। কোটি কোটি টাকা বাইরে চলে যাচ্ছে, চলে যাওয়ার কারণে হচ্ছে কি আমাদের এখানে টাকার যে ঘাটতি পড়ে যাচ্ছে, ডলারের ঘাটতি পড়ে যাচ্ছে। আমরা গত 15 বছর ধরে কিন্তু আমাদের একবার ডলারের রিজার্ভ হয়ে গেল 48 বিলিয়ন ডলার হয়ে গেল, সেইটা মুহূর্তের মধ্যে শেষ করে দিল আমাদের এই গভর্নমেন্ট। এই মানে বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ এই কাজটাই করেছে, কিন্তু কেউ কোনো পাহারা দিত না। পাহারা না দেওয়ার কারণ হয়েছে কি আমাদের এখানে একেবারে ইনফ্লেশনটা খুব দ্রুত বেড়ে গেছে। এই ইনফ্লেশনটা আমরা কিন্তু আর কভার করতে পারছি না এখনো পর্যন্ত। ওইটার মানে আমরা এখন কি বলে তার সেই উত্তরাধিকার হিসাবে আমরা বয়ে বেড়াচ্ছি। কাগজি ভাই, আমরা শেষ করবো। আমানুল্লাহ আমান, 5 আগস্ট পরিবর্তিত সময় আপনার প্রত্যাশা এবং পরামর্শ কি? বাংলাদেশের সাধারণ মানুষ যে কারণে রক্ত দিয়েছে, সেই রক্তের পবিত্র ঋণের যে দায়বদ্ধতা রয়েছে, সেইটা যাতে যারা এখন আছে এবং আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে, তারা সেই রক্তকে যাতে ধারণ করে, যে না কি কারণে এই মানুষগুলি জীবন দিল, তারা কিরকম বাংলাদেশ প্রত্যাশা করেছে বলে এই জীবন দিয়েছে, সেইভাবে বাংলাদেশকে পরিচালনা করা হবে। আমিরুল ইসলাম কাগজি, একই প্রশ্ন। আমি মনে করি যে পবিত্র রক্তদান করেছে আমাদের একেবারেই সবচেয়ে তরুণ এবং মেধাবী, আমি বলবো সবাই তো ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রী, এরা কিন্তু বাইরের না। তাই এদের যে প্রত্যাশা, সে একটা সুন্দর বাংলাদেশ, একটা উন্নত বাংলাদেশ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, যেখানে সবার বাংলাদেশ, যেখানে গণতন্ত্র চর্চা হবে, যেখানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা পাবে। সবচেয়ে বড় জিনিস যেটা আমি যেটা ভাবি, আমি যেটা চিন্তা করি, সেটা যেন আমি অকাতরে বলতে পারি, এই অধিকারটুকু যাতে প্রতিষ্ঠিত হোক, এটাই কামনা করি। জি, ধন্যবাদ আমিরুল ইসলাম কাগজি, ধন্যবাদ আমানুল্লাহ আমান, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই।
দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।